হঠাৎ করে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা আলোচনায় বাংলাদেশ এমনভাবে উঠে এসেছে যেটাকে আর সাধারণ অস্ত্র কেনাবেচার খবর বলে দেখার সুযোগ নেই। আলোচনার কেন্দ্রে একটি যুদ্ধ বিমান, আর সেই বিমানের নাম ঘিরেই এখন কৌশলগত হিসেব, আঞ্চলিক বার্তা আর বড় শক্তিগুলোর নীরব প্রতিযোগিতা সব একসঙ্গে সামনে চলে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু আরেকটি ফাইটার জেট কেনার আলোচনা, নাকি এর ভেতরে আছে আরো বড় কূটনৈতিক ও সামরিক সংকেত? আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। প্রথমেই একটি বিভ্রান্তি পরিষ্কার করা দরকার। অনেক জায়গায় JF-7 বলা হলেও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণে যে প্ল্যাটফর্মটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি আসলে JF-17 থান্ডার। এটি পাকিস্তান ও চীনের যৌথ উন্নয়ন প্রকল্পের একটি বহুল আলোচিত মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। বাংলাদেশের সম্ভাব্য আগ্রহ বা ক্রয় আলোচনা যদি সত্যি এগিয়ে থাকে, তাহলে সেটি শুধু একটি বিমান কেনা নয়, এটা হবে আকাশ প্রতিরক্ষা নীতির বড় পরিবর্তনের ইঙ্গিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের উদ্বেগকে শুধু বাংলাদেশ শক্তিশালী হয়ে যাচ্ছে এই সরল কথার ব্যাখ্যা করলে ভুল হবে, কারণ 16 বা 18টি বিমান দিয়ে ভারতের সামরিক ভারসাম্য বদলে যাবে এমন কথা বাস্তবসম্মত নয়। ভারতের উদ্বেগ অন্য জায়গায়। প্রথমত, ভারত চেয়েছিল দক্ষিণ এশিয়ায় নিজস্ব প্রতিরক্ষা শিল্পের প্রভাব বাড়াতে। সেই জায়গায় বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী যদি ভারতীয় তেজাস না নিয়ে পাকিস্তান চীন যৌথ প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে যায়, তাহলে সেটা প্রতীকী দিক থেকে বড় ধাক্কা। দ্বিতীয়টা, এটা শুধু পাকিস্তান না, চীনেরও কৌশলগত উপস্থিতি। JF-17 প্ল্যাটফর্মের সরঞ্জাম, সেন্সর, অস্ত্র, সফটওয়্যার এবং লজিস্টিক সাপোর্টের বড় অংশই চীনা ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত। অর্থাৎ এই ক্রয় হলে দক্ষিণ এশিয়ায় চীনা প্রতিরক্ষা প্রযুক্তির আরও একটি স্থায়ী প্রবেশ তৈরি হবে। তৃতীয়ত, ভারতের পূর্বাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা পরিকল্পনা তখন নতুনভাবে হিসাব করতে হবে, বিশেষ করে যদি এই প্যাকেজে আধুনিক রাডার, দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল বা অ্যান্টিশিপ সক্ষমতাও থাকে। JF-17কে ঘিরে আলোচনার বড় কারণ তার কাগজে গতি না, বরং তার কস্ট টু ক্যাপাবিলিটি রেশিও, অর্থাৎ তুলনামূলক কম দামে কতটা কার্যকর যুদ্ধ ক্ষমতা পাওয়া যায়। এই প্রশ্নে এই প্ল্যাটফর্মকে অনেক দেশ গুরুত্ব দেয়। এই জায়গায় JF-17কে অ্যাক্সেসিবল মাল্টিরোল প্ল্যাটফর্ম হিসাবে দেখা হয়। একে দিয়ে আকাশ থেকে ভূমি, এমনকি সীমিত সামুদ্রিক স্ট্রাইক মিশনও চালানো সম্ভব। একটিমাত্র ইঞ্জিন থাকা সত্ত্বেও এটি বেশ দ্রুত, তুলনামূলক হালকা এবং অস্ত্র বহনে সক্ষম। কিন্তু আরও বড় কথা হলো, এটি এমন দেশগুলোর জন্য আকর্ষণীয় যারা পশ্চিমা হাই এন্ড প্ল্যাটফর্মের তুলনায় সাশ্রয়ী এবং ব্যবহারিক সমাধান খোঁজে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকীকরণের প্রশ্ন নতুন নয়। দীর্ঘদিন ধরে পুরনো প্ল্যাটফর্মে বদলে নতুন মাল্টিরোল ফাইটার জেট কেনার আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে JF-17-এর আকর্ষণ কয়েকটি কারণে বাস্তব। প্রথম কারণ, লজিস্টিক ধারাবাহিকতা। বাংলাদেশ আগে থেকেই চীনা উৎসে কিছু প্ল্যাটফর্ম ও সিস্টেম ব্যবহার করে, ফলে পুরোপুরি নতুন পশ্চিমা ইকোসিস্টেমে যাওয়ার চেয়ে চীনা পাকিস্তানি প্ল্যাটফর্মে রূপান্তর তুলনামূলক সহজ হতে পারে। দ্বিতীয় কারণ, দাম বনাম সক্ষমতা। কেবল বিমান না, সঙ্গে অস্ত্র, ট্রেনিং, গ্রাউন্ড সাপোর্ট, স্পেয়ার পার্টস, মেইনটেন্যান্স প্যাকেজ সব মিলিয়ে পুরো চুক্তির আর্থিক কাঠামো গুরুত্বপূর্ণ। JF-17 অনেক সময় প্যাকেজ ডিল হিসাবে বেশি প্রতিযোগিতামূলক দেখা যায়। আপনার কি মনে হয়, বাংলাদেশ শুধুমাত্র বিমানের গতি দেখে সিদ্ধান্ত নেবে, নাকি মূল হিসাবটা আসল খরচে, ডেলিভারি, অস্ত্র, প্যাকেজ আর দীর্ঘমেয়াদী নির্ভরতার উপর? ভারতের তেজাসকে ঘিরে জাতীয় গর্বের বিষয় আছে এবং সেটি অস্বীকার করার উপায় নেই। তেজাস একটি গুরুত্বপূর্ণ ভারতীয় প্রকল্প। এর কম্পোজিট এয়ারক্রাফট, ডিজিটাল সিস্টেম এবং দেশীয় উন্নয়নকে ভারত কৌশলগতভাবে বড় অর্জন হিসেবে দেখায়। কিন্তু আন্তর্জাতিক বাজারে ফাইটার বিক্রি শুধু প্রযুক্তির প্রশ্ন নয়, এটা বিশ্বাস, রপ্তানি রেকর্ড, উৎপাদন সক্ষমতা এবং ডেলিভারি নিশ্চয়তার একটি বড় বিষয়। অন্যদিকে JF-17কে কয়েকটি দেশ ব্যবহার করছে। বাস্তব অপারেশনে এটি নিয়ে আলোচনা আছে এবং এটি প্রমাণিত সাশ্রয়ী যুদ্ধ বিমান হিসাবে বাজারে অবস্থান তৈরি করেছে। এর মানে এই না যে JF-17 সব দিক দিয়ে তেজাসকে হারিয়ে দিয়েছে, কিন্তু অনেক দেশ সিদ্ধান্ত নেয় একটি খুব উন্নত প্ল্যাটফর্ম আর একটি যথেষ্ট সক্ষম হিসাবে সাশ্রয়ী প্ল্যাটফর্মের মধ্যে। সেই জায়গায় JF-17 শক্ত প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ যদি সত্যি JF-17 নেয়, তাহলে পাকিস্তানের জন্য এটি কেবল আর্থিক লাভ হবে না, এর কূটনৈতিক মূল্যও বড়। কারণ পাকিস্তান দীর্ঘদিন ধরে দেখাতে চায় যে তাদের প্রতিরক্ষা শিল্প শুধু নিজস্ব ব্যবহারের জন্য নয়, বিদেশি বাজারেরও গ্রহণযোগ্য। বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রকে ক্রেতা হিসাবে পাওয়া গেলে পাকিস্তান বলবে, দক্ষিণ এশিয়ায় ভারত একমাত্র প্রতিরক্ষা সরবরাহকারী বিকল্প নয়। আর চীনের জন্য এটি বড় সাফল্য, কারণ বাস্তবে JF-17 প্রকল্পে চীনা প্রযুক্তিগত অবদান অত্যন্ত গভীর। এর ফলে এই যে কোনো ধরনের রপ্তানি চুক্তি চীনের প্রতিরক্ষা প্রভাবকেও বাড়ায়।
এখানে অনেকেই ভুল করেন। তারা ভাবেন এটা শুধু পাকিস্তান বনাম ভারত। বাস্তবে এটি চীন ভারত প্রতিযোগিতার এক সম্প্রসারিত অধ্যায়। যে শক্তিধর দেশগুলো সাধারণত বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় নিয়ে খুব বেশি প্রকাশ্য মন্তব্য করে না, তারাও এখন বিষয়টি পর্যবেক্ষণ করছে। কারণ এর তিনটি বড় কারণ আছে। এক, ইন্দো প্যাসিফিক নিরাপত্তা প্রেক্ষাপট। বঙ্গোপসাগর এখন আগের চেয়ে অনেক বেশি কৌশলগত এলাকা। এখানে সামুদ্রিক নৌযোগাযোগ, নৌ উপস্থিতি, সাবমেরিন রুট আর আঞ্চলিক অংশীদারিত্ব সবকিছুই গুরুত্বপূর্ণ। 2, দক্ষিণ এশিয়ার অস্ত্রবাজার। বাংলাদেশ যদি F-17 নেয় তাহলে এটি অন্য মাঝারি বাজেটের দেশগুলোর কাছেও একটি রেফারেন্স কেস হয়ে যেতে পারে। 3, ভারতীয় প্রতিরক্ষা রপ্তানির ভবিষ্যৎ। কারণ ভারত এখন নিজেকে শুধু আমদানিকারক নয়, রপ্তানিকারক শক্তি হিসেবে তুলে ধরতে চায়। সেক্ষেত্রে প্রতিবেশী বাজার হারানোর বড় বার্তা। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন আরেকটি প্রশ্ন তুলছেন, বাংলাদেশের জন্য এটি কি সত্যিই গেম চেঞ্জার? এখানে ঠান্ডা মাথার বিশ্লেষণ জরুরি। 16 বা 18টি আধুনিক ফাইটার অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু ফাইটার কিনলে আকাশ প্রতিরক্ষা বদলে দেওয়া যায় না। এর সঙ্গে লাগে প্রশিক্ষিত পাইলট, পর্যাপ্ত ফ্লাইট আওয়ার, মেইনটেনেন্স অবকাঠামো, গ্রাউন্ড রাডার নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, অস্ত্রের পর্যাপ্ত মজুত এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। আরও বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই প্ল্যাটফর্মকে নিজেদের সামরিক প্রতিরক্ষা স্থাপত্যের মধ্যে ভালোভাবে বসাতে পারবে? যদি পারে তাহলে এটি বড় পরিবর্তন, যদি না পারে তাহলে এটি কেবল নতুন বিমান হয়ে থাকবে। প্রথমত, অতিরিক্ত নির্ভরতা। একটি নির্দিষ্ট ব্লকের বিমান নিলে বহু বছর ধরে স্পেয়ার, সফটওয়্যার, অস্ত্র, আপগ্রেড সবকিছুর জন্য সরবরাহকারীর উপর নির্ভর করতে হয়। দ্বিতীয়ত, ভারত বাংলাদেশ সামরিক সংবেদনশীলতা। প্রকাশ্যে কিছু না বললেও ভারত পূর্ব সীমান্তে নজরদারি, বিমান মোতায়েন কিংবা কূটনৈতিক যোগাযোগ বাড়াতে পারে। তৃতীয়ত, আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা। এক পক্ষের আধুনিকীকরণ অন্য পক্ষকে পাল্টা পরিকল্পনায় ঠেলে দেয়। দক্ষিণ এশিয়ায় এটা নতুন কিছু নয়। চতুর্থত, যদি এই প্যাকেজে উন্নত দূরপাল্লার মিসাইল বা অ্যান্টিশিপ সক্ষমতা থাকে তাহলে বঙ্গোপসাগরের হিসাবও নতুনভাবে দেখতে হবে। তবে এটাও সত্য, একটি ফাইটার ডিল মানেই যুদ্ধের প্রস্তুতি। এমন সরল উপসংহার টানা ঠিক হবে না। অনেক সময় এটি শুধু প্রতিরোধ ক্ষমতা, প্রযুক্তিগত আপডেট এবং আলোচনায় প্রভাব বাড়ানোর উপায়ও হতে পারে। সবশেষে মূল কথা হলো, বাংলাদেশ যদি F-17 নেয় তাহলে সেটাকে শুধু পাকিস্তানের বিমান বলে দেখা ভুল হবে। এটাকে দেখতে হবে দক্ষিণ এশিয়ার নতুন প্রতিরক্ষা অর্থনীতি, চীনা প্রভাব, ভারতীয় রপ্তানি ব্যর্থতা আর বাংলাদেশের নিজস্ব কৌশলগত বাস্তবতার সমন্বিত ফল হিসাবে। এখন পুরো অঞ্চলের নজর এক জায়গাতেই, ঢাকা কী সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্তের ভাষা কতটা সামরিক, কতটা কূটনৈতিক আর কতটা প্রতীকী। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি বাংলাদেশের বাস্তবসম্মত প্রতিরক্ষা আধুনিকীকরণ, নাকি এর পেছনে আরও বড় আঞ্চলিক সমীকরণ কাজ করছে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।